প্রিয় বাংলা বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। এই চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে আবারও স্বাগত জানাই। তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর। এই প্রশ্ন এবং উত্তরগুলো নেওয়া হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের থেকে। তো এই প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। সেই সঙ্গে জানাবো যে বাংলা সাহিত্যের ইতিহাসের সম্পূর্ণ অংশ থেকে বিভিন্ন এই রকম ছোট প্রশ্ন এবং তার উত্তর নানান বিষয়ধর্মী আলোচনা করা হয়েছে। সেগুলো পাওয়ার জন্য এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা সাহিত্যের ইতিহাস এই প্লেলিস্টে ক্লিক করে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো আমরা আজকে শুরু করি। আর্যা সপ্তশতী গ্রন্থটির রচয়িতাকে অ্যান্সার গোবর্ধন আচার্য। তিনি আর্যা সপ্তশতী গ্রন্থটি রচনা করেন। জয়দেবের গীতগোবিন্দম মোট কটি স্বর্গে বিভক্ত? সংস্কৃত সাহিত্যের একটি উল্লেখযোগ্য এবং অমর রচনা গীতগোবিন্দম কাব্য জয়দেব রচনা করেছিলেন, যিনি আমরা সকলেই জানি লক্ষণ সেনের পঞ্চরত্নের একজন ছিলেন। এই গীতগোবিন্দম কাব্যটি মোট 12টি স্বর্গে বিভক্ত ছিল। রাধার প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? আমরা যে তথ্য জানি বা পাওয়া যায় তার থেকে বলা হয় যে হালের গাঁথা সপ্ত সইতেই রাধার উল্লেখ পাওয়া যায়। চর্যাপদ কবে আবিষ্কৃত হয়? 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয় এবং এই চর্যাপদই বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র প্রাচীন নিদর্শন। টিকাকার মণিদত্ত কাকে আদি সিদ্ধাচার্য বলেছেন? তো টিকাকার মণিদত্ত আদি সিদ্ধাচার্য বলেছেন লুইপাদকে। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে কী ভাষা বলেছেন? সন্ধ্যা ভাষা। আসলে চর্যাপদের ভাষা অনেকটা আলো আধারি, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না, তাই আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী এই সন্ধ্যা ভাষা নামটি দিয়েছিলেন। এরপর শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কে আবিষ্কার করেন? তো আদি মধ্যযুগের একমাত্র প্রথম নিদর্শন যেটি শ্রীকৃষ্ণ কীর্তন, তো এটি আবিষ্কার করেছিলেন বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে। এরপর বিমান বিহারী মজুমদারের মতে শ্রীকৃষ্ণ কীর্তনে কী নাম হওয়া উচিত? বড়ুচণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তনের নাম হওয়া উচিত রাধাকৃষ্ণের ধামালি, বিমান বিহারী মজুমদারের মতে। কিন্তু আবিষ্কারক বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ তো শ্রীকৃষ্ণ কীর্তন এটি দিয়েছিলেন, কারণ রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক এই কাব্য ছিল। যাই হোক, শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডটিকে প্রক্ষিপ্ত বলে মনে করা হয়? আমরা জানি বড়ুচণ্ডীদাসের লেখা এই শ্রীকৃষ্ণ কীর্তন মোট 13টি খণ্ডে বিভক্ত বা রচিত। তার মধ্যে এই রাধা বিরহকে অনেকেই প্রক্ষিপ্ত বলে মনে করেন, কারণ এই শেষ খণ্ডের রচনারীতির সঙ্গে প্রথম যে 12টি খণ্ড রয়েছে তার সঙ্গে অমিল ছিল। কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনা বাঁশি বায়ে বড়াই এ গোট গোকুলে। চরণ দুটি শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডে আছে? শ্রীকৃষ্ণ কীর্তনের বংশী খণ্ডে এই চরণ দুটি পাওয়া যায়। এরপর বিদ্যাপতি পুরুষ পরীক্ষা গ্রন্থটি কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন? বিদ্যাপতি বিভিন্ন রাজাদের পৃষ্ঠপোষকতায় অনেকগুলো গ্রন্থ রচনা করেছিলেন, তবে পুরুষ পরীক্ষা গ্রন্থটি তিনি রচনা করেছিলেন রাজা শিবসিংহের পৃষ্ঠপোষকতায়। বিদ্যাপতি বাঙালি নন কে প্রথম প্রমাণ করেন? রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রথম প্রমাণ করেন যে বিদ্যাপতি বাঙালি ছিলেন না। কীর্তি পতাকা কোন ভাষায় রচিত? অপভ্রংশজাত অভটট ভাষায় লেখা। আজু রজনী হাম ভাগে পোহালু পেগলু পিয়ামুক চন্দা কার কোন পর্যায়ের পদ? এটি মৈথিল কোকিল হিসেবে আমরা যাকে জানি। তাছাড়া কবি সার্বভৌম চৈতন্য পূর্বযুগের বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতির লেখা ভাবোল্লাস পর্যায়ের পদ। এরপর আমাদের চণ্ডীদাস সহজ ভাষা সহজ ভাবের কবি। এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি। মন্তব্যটি কে করেন? চণ্ডীদাস সম্পর্কে এই গুরুত্বপূর্ণ মন্তব্যটি করেছিলেন আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। খেতুরির বৈষ্ণব সম্মেলন কবে ঘটে? তো বৈষ্ণব সম্মেলন খেতুরি ঘটেছিল 1583 সালে। এরপর নিরোধ নয়নী নিরঘন সিঞ্চনী পুলক মুকুল অবলম্ব কার কোন পর্যায়ের পদ? এটি চৈতন্য পরবর্তী যুগের একজন বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস গৌরচন্দ্রিকা পর্যায়ের পদ। এরপর আলোময়ী জানো জানিলে যাইতাম না কদম্বের তলে,
এই পদটি কার, কোন পর্যায়ের পদ? এই পদটি চৈতন্য পরবর্তী যুগের বৈষ্ণব পদকর্তা। তাছাড়া চণ্ডীদাসের ভাবশিষ্য জ্ঞানদাসের লেখা রূপানুরাগ পর্যায়ের পদ। এরপর জ্ঞানদাসের পদাবলী সাহিত্যে বিশেষ সংযোজন কি? অ্যান্সার বংশীমূলক পদ রচনা। দুজন মুসলিম বৈষ্ণব পদকর্তার নাম লেখো। একজন হলেন সৈয়দ মর্তুজা এবং নসির মাহমুদ। বাংলা অনুবাদ সাহিত্যের আদি কবিকে? বাংলা অনুবাদ সাহিত্য হিসেবে ভাগবত, রামায়ণ এবং মহাভারতের অনুবাদ হয়। তার মধ্যে আদি কবি ছিলেন কৃত্তিবাস ওঝা, যিনি রামায়ণ অনুবাদ করেছেন। আমরা সকলেই জানি কৃত্তিবাস কোথায় জন্মগ্রহণ করেন? অ্যান্সার নদিয়া জেলা ফুলিয়া গ্রামে কৃত্তিবাস জন্মগ্রহণ করেছিলেন। রামায়ণ অনুবাদক চন্দ্রাবতীর পিতার নাম কি? অ্যান্সার দ্বিজবংশী বা বংশীদাস চক্রবর্তী। চন্দ্রাবতীর প্রেমিক যখন অন্য নারীতে আসক্ত, তখন চন্দ্রাবতী হতাশ হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময়ই চন্দ্রাবতীর পিতা দ্বিজবংশী বা বংশীদাস তাকে এই রামায়ণ রচনার জন্য অনুরোধ করেন এবং তার ফলশ্রুতি স্বরূপ চন্দ্রাবতী রামায়ণ রচনা করেছিলেন। এরপর গোবিন্দ পরমেশ্বরের কাব্যের নাম কি? অ্যান্সার পাণ্ডব বিজয়। এই পাণ্ডব বিজয় কাব্যটি গোবিন্দ পরমেশ্বর রচনা করেন। পরিধান পীতবাস কুসুম বসন, নবঘন শ্যাম অঙ্গ কোমল লোচন। তো কোন কবির রচনা? এটি গোবিন্দ পরমেশ্বরের পাণ্ডব বিজয় কাব্যের দুটি চরণ। এরপর কাশিরাম দাসের মূল পদবী কি? তো মহাভারত রচয়িতা বা অনুবাদক কাশিরাম দাস, তার মূল পদবী ছিল দেব। বাংলা সাহিত্যে প্রথম সন্তারিক সম্বলিত কাব্য কোনটি? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি যিনি মালাধর বসু রচনা করেছিলেন, তো সেই কাব্যটি বাংলা সাহিত্যে প্রথম সন্তারিক উল্লেখ আছে। এরপর মালাধর বসুর উপাধি কী ছিল? গুণরাজ খান, আমরা সকলেই জানি, এবং বেশিরভাগ সমালোচকগণ মনে করেন রুকনুদ্দিন বরবক শাহ এই কবিকে গুণরাজ খান উপাধি দিয়েছেন। এরপর ভাগবতাচার্য রঘুনাথের কাব্যের নাম কি? ভাগবতাচার্য রঘুনাথের কাব্যের নাম শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী। মহাপ্রভু শ্রীচৈতন্য কবে জন্মগ্রহণ করেন? 1486 সালের 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমার সময় এই মহাপ্রভু শ্রীচৈতন্য পৃথিবীতে অবতীর্ণ হন বা জন্মগ্রহণ করেন। এরপর ষড় গোস্বামীর নাম উল্লেখ করো। রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস, গোপাল ভট্ট, রূপ গোস্বামী, জীব গোস্বামী এবং সনাতন গোস্বামী। ভাগবত সন্ধব বা শতসন্ধব গ্রন্থটি কার রচনা? অ্যান্সার জীব গোস্বামীর। এরপর চৈতন্য চন্দ্রোদয় নাটকটি কে রচনা করেন? পরমানন্দ সেন। চৈতন্য চন্দ্রোদয় এই নাটকটি রচনা করেছিলেন। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত যে গ্রন্থটি তিনি লিখেছিলেন চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে জীবনী সাহিত্য হিসেবে, সেই গ্রন্থটি মোট কটি অধ্যায় রয়েছে বা কটি অধ্যায় বিভক্ত? মোট 51টি অধ্যায়ে বিভক্ত এই চৈতন্য ভাগবত গ্রন্থ। এরপর লোচন দাস কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলা ক্রোক গ্রামে এই লোচন দাস, যিনি চৈতন্য মঙ্গল কাব্যটি রচনা করেছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন এই কোক গ্রামের। তিনি বৌদ্ধ বংশে জন্মগ্রহণ করেন। কৃষ্ণদাস কবিরাজের পিতার ও মাতার নাম কি? চৈতন্য চরিত যে সাহিত্যগুলো রচিত হয়েছে বা চৈতন্য জীবনী সাহিত্যগুলো রচিত হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। তো তার রচয়িতা এই কৃষ্ণদাস কবিরাজের পিতা হলেন ভগীরথ এবং মাতা সুনন্দা দেবী। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থটি মোট কটি অধ্যায় বিভক্ত? মোট যে 3টি অধ্যায় বিভক্ত, মোট অধ্যায়গুলো হলো 62টি। এরপর কথোপকথন গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1801 সালে কথোপকথন গ্রন্থটি রচনা করা হয় এবং প্রকাশ পায়। এই গ্রন্থটি রচনা করেছিলেন উইলিয়াম কেরি। এরপর লিপিমালা গ্রন্থটি কে রচনা করেন? রামরাম বসু, তিনি লিপিমালা গ্রন্থটি রচনা করেছেন। প্রবোধ চন্দ্রিকা কে রচনা করেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রবোধ চন্দ্রিকা গ্রন্থটি রচনা করেন। গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটি কবে প্রকাশিত হয়? রাজা রামমোহন রায়ের উল্লেখযোগ্য এই গ্রন্থ, এটি 1833 সালে প্রকাশিত হয়।
বিদ্যাসাগর জীবনচরিত গ্রন্থটি কার কোন গ্রন্থ অবলম্বনে রচনা করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চেম্বার্সের বায়োগ্রাফিক্স এবং রুডিমেন্টস অব নলেজ এই গ্রন্থটি অবলম্বনে তিনি তার জীবনচরিত গ্রন্থটি রচনা করেছেন। নববাবু বিলাস গ্রন্থটি কে রচনা করেন? অ্যান্সার ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নববাবু বিলাস গ্রন্থটি রচনা করেন। অঙ্গুরীয় বিনিময় এই উপন্যাসটি কবে প্রকাশিত হয়? ভূদেব মুখোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য একটি উপন্যাস অঙ্গুরীয় বিনিময়। এই উপন্যাসটি প্রকাশ পায় 1857 সালে। কমলাকান্তের দপ্তর কার কোন রচনার প্রভাব দেখা যায়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ, তো এটি ডি কুইন্সির দ্য কনফেশন অব অ্যান ইংলিশ ওপিয়াম ইটার এই গ্রন্থের সাদৃশ্য দেখা যায়। স্বামী বিবেকানন্দের জীবৎকাল উল্লেখ করো। 1863 থেকে 1902। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্য গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1907 সালে প্রাচীন সাহিত্য গ্রন্থটি প্রকাশিত হয়। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী দুটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা দুটি প্রবন্ধ গ্রন্থ হলো জিজ্ঞাসা, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা। এরপর বীরবলের হালখাতা গ্রন্থটি কবে প্রকাশ পায়? আমরা সকলেই জানি যে প্রমথ চৌধুরীর লেখা বীরবলের হালখাতা প্রবন্ধ গ্রন্থ এটি প্রকাশ পায় 1917 সালে। আর প্রমথ চৌধুরীর একটি শ্রেষ্ঠ কীর্তি হলো সবুজপত্র পত্রিকার তিনি সম্পাদনা করেছেন। এরপর কল্লোল পত্রিকার সম্পাদক কারা ছিলেন? অ্যান্সার গোকুলচন্দ্র নাগ এবং দীনেশ রঞ্জন দাস কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন। তারা যৌথ বা যুগ্মভাবে এই পত্রিকা সম্পাদনা করেছেন। পরিচয় পত্রিকা কবে প্রথম আত্মপ্রকাশ করে? 1931 সালে এই পরিচয় পত্রিকা প্রথম আত্মপ্রকাশ করে, কিংবা বলা যায় 1338 বঙ্গাব্দের শ্রাবণ মাসে এই পত্রিকাটি প্রথম আত্মপ্রকাশ হয়। বৌদ্ধেন্দু বিকাশ গ্রন্থটি কে রচনা করেন? বৌদ্ধেন্দু বিকাশ গ্রন্থটি রচনা করেছিলেন যুগসন্ধির কবি ঈশ্বরগুপ্ত, যিনি সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন। আমরা সকলেই জানি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কাব্য কোনটি? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় আখ্যান কাব্য রচনার একজন উল্লেখযোগ্য কবি ছিলেন। তার পদ্মিনী উপাখ্যান এই কাব্যটি শ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হয়। ভাই তুমি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের বংশীধ্বনি করিতে পারো কে লিখেছেন? অ্যান্সার ভূদেব মুখোপাধ্যায়। এই লাইনের মধ্য দিয়ে মাইকেল মধুসূদনকে অনুরোধ করেন এই রকম কিছু কাব্য রচনার জন্য। তার ফলশ্রুতি স্বরূপ মাইকেল মধুসূদন তার ব্রজাঙ্গনা কাব্যটি লিখেছিলেন। দশমহাবিদ্যা কাব্যটি কার? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা দশমহাবিদ্যা। এরপর নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্যের নামগুলো উল্লেখ করো। রৈবত, কুরুক্ষেত্র এবং প্রভাস এই তিনটিকে একত্রে বলা হয় ত্রয়ী। এরপর বিহারীলালের বন্ধুবিয়োগ কাব্যটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ এই গীতি কবিতার ধারার এই উল্লেখযোগ্য প্রতিনিধি স্থানীয় কবিকে ভোরের পাখি অভিহিত করেছেন। তো তার বন্ধুবিয়োগ কাব্যটি পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয়। সারদামঙ্গল কাব্যটি মোট কটি স্বর্গে বিভক্ত? বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য সারদামঙ্গল। এই কাব্যটি মোট 5টি স্বর্গে বিভক্ত ছিল বা রচিত হয়। সারদামঙ্গল এক অপরূপ কাব্য। এই সুচিন্তিত মন্তব্যটি কে করেন? আনসার রবীন্দ্রনাথ ঠাকুর। অক্ষয় কুমারের শ্রেষ্ঠ কাব্য কোনটি? কবে প্রকাশিত হয়? বিহারীলাল চক্রবর্তীর গীতি কবিতার ধারার একজন উল্লেখযোগ্য অনুসারী কবি হলেন অক্ষয় কুমার বড়াল। তার শ্রেষ্ঠ কাব্য এশা, এটি 1912 সালে প্রকাশিত হয়। পত্নী বিয়োগ ব্যথায় জর্জরিত হয়ে বা বেদনায় তিনি এই শোককাব্যটি লিখেছেন। দ্বীপ নির্মাণ উপন্যাসটির রচয়িতাকে? স্বর্ণকুমারী দেবী। এই দ্বীপ নির্মাণ উপন্যাসটি রচনা করেছেন। দ্বীপ ও ধূপ এই কাব্যটি কে রচনা করেন? একজন উল্লেখযোগ্য বিশিষ্ট মহিলা কবি কামিনী রায় এই দ্বীপ এবং ধূপ কাব্যটি লিখেছেন। এরপর গান্ধারীর আবেদন এই নাট্য কবিতা কোন কাব্যের অন্তর্গত? আমরা সকলেই জানি গান্ধারীর আবেদন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই নাট্য কবিতাটি এটি কাহিনী কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত। এরপর বলাকা কাব্য কবে প্রকাশ পায়? রবীন্দ্রনাথের একটি উল্লেখযোগ্য এই বলাকা কাব্য, এটি গতিবাদের কাব্য বলে মনে করা হয়। এই কাব্যটি 1916 সালে প্রকাশ পায়। বেলা শেষের গান এই কাব্যটি কে রচনা করেন? ছন্দের জাদুকর
সত্যেন্দ্রনাথ দত্ত এই বেলা শেষের গান কাব্যটি লিখেছেন। চেরাপুঞ্জি থেকে একখানি মেঘ ধার দিতে পারো গভীর সাহারার বুকে, কার লেখা এই চরণ? তো এই খুবই গুরুত্বপূর্ণ বিখ্যাত চরণটি লিখেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তার ঘুমের ঘোরে কবিতা এই লাইনটি রয়েছে। এরপর হেমন্ত গোধূলি কাব্যটি কার? মোহিতলাল মজুমদারের লেখা হেমন্ত গোধূলি কাব্য। এরপর লিচুচোর কবিতাটি কে রচনা করেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি উল্লেখযোগ্য এবং স্মরণীয় কবি। নকশিকাঁথার মাঠ কাব্যটি কবে প্রকাশিত হয়? জসিম উদ্দিনের লেখা একটি উল্লেখযোগ্য কাব্য। এই কাব্যটি প্রকাশ পায় 1929 সালে। জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত কাব্যের নাম লেখো। রূপসী বাংলা কাব্য, এটি 1957 সালে প্রকাশিত হয়। হারানো অর্কিড কাব্যটি কার? হারানো অর্কিড কাব্যটি লিখেছেন অমিয় চক্রবর্তী। এরপর সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা কাব্যটি কবে প্রকাশ পায়? 1935 সালে। প্রিয় বাংলা বন্ধুরা, বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের থেকে নেওয়া 70টি ছোট প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হলো। ভালো লাগলে লাইক দিয়ে প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করো। বাংলা সাহিত্যের আরও এইরকম নানান প্রশ্ন উত্তর বিষয়ধর্মী আলোচনা পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা সাহিত্যের ইতিহাস এই প্লেলিস্টটি ক্লিক করো। তাহলেই তোমরা বাংলা সাহিত্যের প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের অজস্র অনেকগুলো ভিডিও পেয়ে যাবে। প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে নিতে পারো। এই চ্যানেলে যারা প্রথম বা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা অবশ্যই বেল আইকন প্রেস করো। তাহলে পরবর্তী এইরকম বাংলা সাহিত্যের নানান ভিডিওর আপডেট পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।